কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই যে শরীর এটা কি আসলেই ১০০ ভাগ মানবিক? শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না? কিন্তু আজ আমরা শরীরের ভিতর লুকিয়ে থাকা এমন এক বিশাল অদৃশ্য ইকোসিস্টেমের সন্ধান পাব যা আমাদের নিজেদের সম্পর্কে ধারণাই সম্পূর্ণ বদলে দেবে। আজকের এই অনুসন্ধানে আমরা কথা বলবো মাইক্রোব বা অণুজীবদের নিয়ে, যারা একদিকে আমাদের বন্ধু আবার কখনো কখনো ভয়ঙ্কর শত্রু। এই অদৃশ্য বিজ্ঞানের জগৎটাই কিন্তু রোগব্যাধি থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে। বলতে পারেন এটাই সেই মাইক্রোস্কোপিক ডিভাইড যা আসলে আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। তো আজ আমরা ৩টে মূল বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই যাব একটা বিশাল ল্যাবের ভিতর, মাইক্রোবায়োলজি ইন দ্য ল্যাব। তারপর শুনব দুটি কোষের চমৎকার গল্প এবং শেষে জানব আমাদের শরীরের ভিতর লুকিয়ে থাকা বিস্ময়কর অণুজীব জগতের ব্যাপারে। আচ্ছা, প্রথমে কথা বলা যাক ল্যাবে মাইক্রোবায়োলজি নিয়ে। মেডিকেল ল্যাবের কর্মীদের দায়িত্ব কিন্তু অনেক বিশাল। ধরুন কোনো রোগ ছড়িয়ে পড়ল সেটা ধরা, বা কোন অ্যান্টিবায়োটিকে কাজ হবে সেটা টেস্ট করা, এমনকি পিসিআর বা এলিসার মতো জটিল মলিকুলার টেস্ট করা, সব তাদের কাজ। তারা আসলে সঠিক জীবাণু খুঁজে বের করেন যেন ব্লাড ট্রান্সফিউশনের মতো প্রয়োজনীয় কাজগুলো একদম নিরাপদে করা যায়। বলতে পারেন মেডিকেল টেকনোলজিস্টরা আসলে একজন ক্লিনিক্যাল ডিটেকটিভের মতোই কাজ করেন। কিন্তু এই গোয়েন্দাগিরি আসলেই শুরু হয় কিভাবে? ব্যাপারটা কিন্তু ধাপে ধাপে হয়। সবার প্রথমে সঠিকভাবে নমুনা বা স্পেসিমেন সংগ্রহ করতে হয়, তারপর সেটাকে ঠিকঠাক পরিবহন এবং সংরক্ষণ করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ধরনের কন্ট্যামিনেশন বা দূষণ থেকে বাঁচিয়ে রাখা। একটা নির্ভরযোগ্য ফলাফল আসলে সম্পূর্ণরূপে এই প্রসেসের উপর নির্ভর করে। আর এই জন্যই ল্যাবের একটা দারুণ মূলমন্ত্র আছে। মন্ত্রটা কি? রং স্পেসিমেন হ্যান্ডলিং মিন্স রং ডায়াগনোসিস। মানে ভুলভাবে নমুনা নিলে রোগ নির্ণয়ও হবে ভুল। একটা সঠিক ট্রিটমেন্ট একদম শুরু হয় ল্যাবে, নমুনাটাকে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে ঠিক তার উপর। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, আ টেল অফ টু সেলস বা দুটি কোষের গল্প। জীববিজ্ঞানের গড়ার কথা বলতে গেলে প্রথমেই দুটি কোষের পার্থক্য আমাদের জানতে হবে। একদিকে আছে ব্যাকটেরিয়ার মতো প্রোক্যারিওট। এরা খুব সাধারণ, এদের কোনো সঠিক নিউক্লিয়াস বা মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে না, আর ডিএনএ থাকে শুধু একটা গোলাকার। অন্যদিকে আছে ইউক্যারিওট। এই জটিল কোষ দিয়েই কিন্তু মানুষ, প্রাণী এবং উদ্ভিদ তৈরি। এদের একটি সঠিক নিউক্লিয়াস থাকে আর থাকে অনেকগুলো লিনিয়ার ক্রোমোজোম। তবে আকারের পার্থক্যটা দেখলে আসলেই অবাক হবেন। প্রোক্যারিওটগুলো এতটাই ছোট যে মাত্র 0.5 থেকে 5 মাইক্রোমিটার হয় এদের সাইজ। অন্যদিকে আমাদের ইউক্যারিওটিক কোষগুলো কিন্তু তুলনামূলকভাবে বিশাল, প্রায় 10 থেকে 100 মাইক্রোমিটার। ভাবতে পারছেন আমাদের কোষের পাশে ব্যাকটেরিয়ার সন্দেহভাজনগুলো কতটা ক্ষুদ্র? কিন্তু তাদের ছোট আকার দেখে আবার বিভ্রান্ত হবেন না। প্রোক্যারিওটিক কোষগুলো ছোট হতে পারে, কিন্তু বাইনারি ফিশন প্রক্রিয়ায় তারা এত দ্রুত ভাগ হয় যে দেখতে দেখতেই তারা একটা ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়। সেই তুলনায় আমাদের ইউক্যারিওটরা মাইটোসিস ও মিওসিসের মাধ্যমে অনেক ধীরে ধীরে কোষ বিভাজন করে। এবার যাব সবচেয়ে মজার ব্যাপারে, আমাদের তৃতীয় পর্ব, আমাদের লুকায়িত অণুজীব জগৎ। আগের থেকেই যাদের নর্মাল ফ্লোরা বা নর্মাল মাইক্রোবায়োটা বলা হয়, চলুন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এগুলো হলো সেই সব ক্ষুদ্র অণুজীব যারা কোনো রোগ সৃষ্টি না করেই আমাদের শরীরের উপরে বা ভিতরে চুপচাপ বাস করে। এই ব্যাপারটা অণুজীবদের নিয়ে আমাদের প্রথিগত ধারণাটাই পাল্টে দেয়। তারা যে সবসময় আক্রমণকারী তা নয়, বরং তারা আমাদের গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী কাছের বাসিন্দা। এবং এখানেই রয়েছে একটি চমক প্রদত্ত বায়োলজিক্যাল টুইস্ট। জানলে অবাক হবেন, একটা মানুষের শরীরে আসল মানব কোষের চেয়ে অণুজীব বা মাইক্রোব কোষের সংখ্যায় বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের শরীরের ভেতরে জীবনযাপন করা এই ক্ষুদ্র বাসিন্দাদের সংখ্যা আমাদের নিজেদের কোষের সংখ্যাকেও অনায়াসে ছাড়িয়ে যায়। ভাবাই যায় না, তাই না? এই বাসিন্দাদের পরিমাণ যে কত বিশাল সেটা বোঝাতে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা অন্ত্রের দিকে একটু তাকাতে হবে। আমাদের কোলেনের প্রতি গ্রাম মলে কত ব্যাকটেরিয়া থাকে জানেন? 10 টু দি পাওয়ার অফ 11, মানে প্রতি গ্রামে 10,000 কোটি ব্যাকটেরিয়া। এটা আমাদের শরীরের সবচেয়ে বড় অণুজীব গোষ্ঠী, এবং এই ঘনত্ব আসলেই মাথা নষ্ট করার মতো। এবার অণুজীবদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো রেসিডেন্ট ফ্লোরা এবং আরেকটা ট্রানজিয়েন্ট ফ্লোরা। রেসিডেন্ট ফ্লোরা হলো স্থায়ী বাসিন্দা, যারা সবসময় আমাদের ত্বক এবং অন্ত্রে থেকেই যায় আর খুব দ্রুত নিজেদের ফিরিয়ে আনতে পারে। আর ট্রানজিয়েন্ট ফ্লোরা হলো অস্থায়ী। এরা মাত্র কয়েক ঘন্টা বা দিনের জন্য আসে বা পরিবেশ থেকে হঠাৎ ঢুকে পড়ে।
হসপিটালে ইনফেকশন কন্ট্রোলের ক্ষেত্রে এই তফাৎটা জানা খুবই জরুরি, কারণ অস্থায়ী বা ট্রানজিয়েন্ট ফ্লোরাগুলো সাধারণত হাত ধুয়েই চলে যায়। তাহলে ভাবুন তো, এই বিশাল অণুজীব বাহিনী আসলে আমাদের শরীরে করছেটা কি? তারা কিন্তু অসাধারণ সব কাজ করে। পুষ্টির জন্য তাদের নিজেদের মধ্যেই প্রতিযোগিতা চলে, যার ফলে স্যালমোনেলার মতো বাইরের আক্রমণকারীরা আমাদের শরীরে থাকার জায়গাই পায় না। শুধু তাই নয়, তারা আমাদের জন্য ভিটামিন কে, B12 এবং বায়োটিনের মতো দরকারি জিনিস তৈরি করে, আমাদের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দেয় আর জটিল কার্বোহাইড্রেট হজম করতেও সাহায্য করে। বলতে গেলে এটা আসলেই একটা চমৎকার টিমওয়ার্ক। কিন্তু পরিস্থিতি সবসময় এমন বন্ধুত্বপূর্ণ থাকে না। একটা ন্যারো ভারসাম্য বা ব্যালেন্স আছে এখানে। যখন এই ভালো মাইক্রোবগুলো কোনোভাবে ভুল জায়গায় চলে যায়, যেমন ধরুন ইকোলাই যদি মূত্রনালীতে চলে আসে তাহলে ইউটিআই সৃষ্টি করে, বা যখন আমাদের নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখনই শুরু হয় অপরচুনিস্টিক ইনফেকশন। মানে ঠিক জায়গায় যে ভালো, ভুল জায়গায় গেলে সেই আবার ভয়ঙ্কর, ক্ষতিকর হয়ে উঠতে পারে। আর এরকমই কিছু জায়গা রয়েছে আমাদের শরীরে যা কঠোরভাবে জীবাণুমুক্ত বা স্টেরাইল, যেমন আমাদের রক্ত, সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, মূত্র অথবা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এই জায়গাগুলোতে কোনো নর্মাল ফ্লোরার উপস্থিতি কিন্তু বিলকুল চলে না। এখানে কোনো মাইক্রোবের দেখা পাওয়া মানে একটি মারাত্মক ইনফেকশনের সংকেত। এবং ঠিক এই জায়গাটাতেই আমাদের আলোচনা আবার ল্যাবে কর্মরত সেই ডিটেকটিভদের কাছেই ফিরে আসে। ল্যাবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা ডিলেমাটা কি জানেন? একটা সত্যিকারের ইনফেকশনকে সাধারণ নর্মাল ফ্লোরার কন্টামিনেশন থেকে আলাদা করা। ধরুন কালচারে একটা মাইক্রো পাওয়া গেল, সেটা কি আসলেই মৃত্যুদূত, নাকি শুধুই একটি বন্ধুত্বপূর্ণ স্থানীয় বাসিন্দা যেটা ঘটনাক্রমে চলে এসেছে? একটা সঠিক চিকিৎসা আসলে এই ধান্দাটা ভেদ করার উপরেই সম্পূর্ণরূপে নির্ভর করে। তো শেষে এসে আমরা একটি চমৎকার প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি। যদি জীববিজ্ঞানের দিক থেকে ভাবতে যাই আর আমাদের শরীরে যদি মানুষের চেয়ে অণুজীবের সংখ্যায় বেশি হয়, তাহলে আমরা কি শুধুই একটি হোস্ট বা আশ্রয়দাতা, নাকি আমাদের এই মানবদেহ আসলেই অত্যন্ত জটিল এবং চমৎকারভাবে তৈরি একটি মাইক্রোস্কোপিক ইকোসিস্টেম? এই অদৃশ্য অংশীদারিত্ব আমাদের যেমন বাঁচিয়ে রেখেছে, তা ভাবলেই আসলে অবাক হতে হয়। ভাবতে থাকুন। আজকের আলোচনা এই পর্যন্তই।